তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্জবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমেই তোমাদেরকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। চলো শুরু করা যাক। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 4 থেকে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই অংশের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো এই নির্দেশক কাকে বলছে, কি কি নির্দেশক হয়, জৈব নির্দেশক আমরা কি কি পেতে পারি, সেগুলো কি অ্যাসিডে এবং ক্ষারে কীভাবে চেঞ্জ হচ্ছে, এবং অম্ল ক্ষার যে নির্দেশক যে বিক্রিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি নির্দেশক কাকে বলে। ইংলিশে এটাকে বলে ইন্ডিকেটর। ইন্ডিকেটর নামটা থেকেই বুঝতে পারছো যে এটা কিছু একটা ইন্ডিকেট করছে বা কিছু একটা দেখাচ্ছে, দর্শাচ্ছে। সেটা কি? সেটা হলো ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো অ্যাসিড থেকে ক্ষারের দিকে যাচ্ছে বা ক্ষার থেকে অ্যাসিডের দিকে যাচ্ছে বা অ্যাসিড থেকে নিউট্রালে আসছে বা প্রশমতে আসছে, এই যে বিক্রিয়াগুলো, এই জিনিসটাকেই দেখাচ্ছে এই ইন্ডিকেটর। কি বলছে? যে রাসায়নিক পদার্থ নিজের বর্ণের পরিবর্তন দ্বারা প্রশম বিক্রিয়ার প্রশমন ক্ষণ দেখায়। প্রশম বিক্রিয়া মানে ধরো একটা তুমি অ্যাসিড আর ক্ষার নিয়ে বিক্রিয়া করছো, তখন কি হবে, দুটো, একটা অ্যাসিড আছে একটা ক্ষার আছে, দুটো বিক্রিয়া করে কি হলো, যে প্রশম অবস্থা এলো। এই যে প্রশম অবস্থাটা কখন আসছে সেইটাকে নির্দেশ করছে হলো এই নির্দেশক। এই যে নির্দেশক, এটা প্রশমন ক্ষণকে নির্দেশ করে, মানে কখন বিক্রিয়াটা প্রশম হচ্ছে, মানে নিউট্রাল হচ্ছে, না অ্যাসিড থাকছে না ক্ষার থাকছে। এই যে নির্দেশকগুলো, এগুলো সাধারণত মৃদু জৈব অ্যাসিড হতে পারে বা মৃদু জৈব ক্ষারক হতে পারে। বেশ কিছু ইন্ডিকেটরের নাম বলছি, যখন তোমরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করবে, মেনলি 11-12-এ, তখন এই জিনিসগুলো দেখতে পাবে। তার মধ্যে অন্যতম হলো লিটমাস। একটা লিটমাস বললে লিটমাস পেপার পাওয়া যায়। সেই লিটমাস পেপার মানে এরকম সরু সরু স্ট্রিপ পাওয়া যায়, সেটা অ্যাসিডে ডোবালে লাল হয়ে যায় এবং যে ক্ষারক সেটাতে দিলে নীল হয়ে যায়, আর এটার নিজের যে রং সেটা হলো পার্পেল। ঠিক আছে। ঠিক এইভাবে মিথাইল অরেঞ্জ নামটা থেকে বুঝতে পারছো, এটা প্রশম দ্রবণে বা যখন নিউট্রাল অবস্থায় থাকে এটা দেখতে কমলা, এটা যখন অ্যাসিডে যায় লাল বা গোলাপি হয়ে যায়, আর এটা যখন ক্ষারে যায় তখন হলুদ। তাহলে এগুলো দিয়ে আমরা বুঝতে পারছি কি, ধরো তোমার কাছে একটা সলিউশন বা দ্রবণ আছে যেটা তুমি জানো না সেটা কি, এই যে লিটমাস পেপার বা মিথাইল অরেঞ্জ এগুলো ব্যবহার করে তুমি বলতে পারো যে এই জিনিসটা অ্যাসিড না ক্ষার। ঠিক আছে। দেখবে অনেক সময় কোনো সাবান কতটা ক্ষার আছে ওটাতে, ওই জিনিসটা টেস্ট করার জন্য তাতে লিটমাস পেপার ছোঁয়ানো হয়। সেই সাবানটার হালকা একটু জলীয় দ্রবণ নেওয়া হয় বা সাবানটার উপরে জল লাগিয়ে একটু ঘষে নিয়ে তার উপর লিটমাস পেপার দেওয়া হয়। সেই সাবানটার লিটমাস পেপারটা যত তাড়াতাড়ি নীল হয়ে যায়, সেখান থেকে বোঝা যায় যে সেই সাবানটা তত ক্ষারীয়। তাহলে এই যে সাবান, এখান থেকে আমরা কি বুঝছি, যে দেখো আমাদের জন্য শরীরে অ্যাসিড বা ক্ষার দুটোই খুব বেশি ভালো নয়। মানে আমাদের একটা তো স্কিনের পিএইচ আছে, সেখান থেকে যদি খুব বেশি সরে যায়, দুটোই অ্যাসিড হলে সামনের দিকে, বেস হলে পিছন দিকে, যেদিকে সরে যাক সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। এখান থেকে এই টেস্টগুলো আমরা করতে পারি। ঠিক আছে। আরও একরকম এই যে তোমার ইন্ডিকেটার, সেটা হলো ফেনফথ্যালিন, যেটা নর্মালি এরকম মানে ল্যাবরেটরিতে দেখলে দেখবে যে এরকম বর্ণহীন হয়, একটা কালারলেস ওয়াটারের মতো দেখতে। সেটা অ্যাসিডে দিলে সেটা কিন্তু কালারলেসই থাকে, কিন্তু যদি ক্ষারের মধ্যে দাও বা ক্ষারীয় কোনো দ্রবণের মধ্যে দাও, তখন সেটা সুন্দর একটা পিঙ্ক রং বা লালচে বেগুনি রং চলে আসে। ঠিক আছে। তাহলে এইগুলো হলো নির্দেশক। নির্দেশক যখনই পড়তে হবে, তার প্রশম অবস্থায় একটা কালার থাকে, অ্যাসিডে কি কালার হচ্ছে, ক্ষারের মধ্যে গিয়ে কি রং হচ্ছে, সেই সব কটা কিন্তু আলাদা আলাদা পড়তে হবে। এবার তোমাদের বইতে বেশ কিছু উদাহরণ দিয়েছে, যেমন ধরো যেগুলো দিয়েছে হলো, যেমন ধরো জবা ফুলের পাপড়ির রং, বা ধরো বিটরুটের যে জুস মানে বিটের যে জুস, বা ধরো এই যে হলুদের জল, এগুলো সবকটাই হলো জৈব নির্দেশক। কারণ আমরা জীব দেহ থেকে পাচ্ছি, এগুলো মানে উদ্ভিদ বা এগুলো থেকে পাচ্ছি, তার মানে এগুলো হলো জৈব নির্দেশক। এই জৈব নির্দেশকেরও কিন্তু সেগুলো কোনোটা মৃদু অ্যাসিড, কোনোটা মৃদু জৈব ক্ষারক। যেমন ধরো এই যে তোমরা যে পড়ছো যে এই জবা ফুলের যে পাপড়ি থেকে যে জুসটা বার হচ্ছে প্রশম অবস্থায়, সেইটা কিন্তু সামান্য মৃদু অ্যাসিড। আবার এই যে হলুদ, জলের মধ্যে যে হলুদ গুলছো সেটা হলো সামান্য মৃদু জৈব ক্ষারক। ঠিক আছে। এইভাবে তুমি মানে বুঝতে পারো। তাহলে এক একটা দ্রবণ হলো এক একটা। এবার আসি এই যে তোমাদের বইতে যেগুলো দিয়েছে সেইগুলো কোনটা কি।
এবার দেখো তোমাদের বইতে বেশ কতগুলো জৈব নির্দেশকের নাম আছে এবং সেই নির্দেশকগুলো কিভাবে তোমরা ব্যবহার করতে পারো বা অ্যাসিড এবং ক্ষারীয় দ্রবণে কীভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলো চলো দেখে নিই। যেমন ধরো জবা ফুলের পাপড়ির রস, জবা ফুলের পাপড়ির মধ্যে বা তুমি ধরো একটা পাত্র নিলে, তাতে জল নিলে, জবা ফুলের পাপড়িগুলো 5 মিনিট ফোটালে, ফোটানোর পর দেখতে পাবে যে জবা ফুলের পাপড়িগুলো থেকে বেরিয়ে যাচ্ছে, রং বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমি লাল জবা ফুলের কথাই বলছি, কারণ এটাই প্রধানত যেহেতু পাওয়া যায়। এক্ষেত্রে জবা ফুল যে জলটার মধ্যে ফুটিয়েছো সেই জলটার রং হয়ে যাবে হলো তোমার বেগুনি বা একটা পিঙ্ক টাইপের এরকম। এবার দেখো এই জিনিসটা এক্স্যাক্টলি বলা যায় না পিঙ্ক বা বেগুনি, কারণ এটা নির্ভর করে তুমি কতটা জল নিচ্ছ, কতটা মানে কতগুলো জবা ফুল নিচ্ছ। সেই জন্যে কারোর ক্ষেত্রে এই পরীক্ষাটা করার সময় হয়তো রঙটা খুব গাঢ় এলো, যে জবা ফুল পরিমাণ অনেক বেশি নিয়েছে, ধরো 2 কাপ জলের মধ্যে অনেক জবা ফুল নিয়েছো, তাহলে তার ক্ষেত্রে রঙটা আসবে একটু বেগুনি বা কালচে বেগুনি। আর ধরো যারা 2 কাপ জলের মধ্যে একটু কম পরিমাণ জবা ফুল পেয়েছো, তাদের ক্ষেত্রে তারা যখন এই ফুটিয়ে যে দ্রবণটা তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু তার যে রঙটা হবে পিঙ্ক। তাহলে এক্ষেত্রে যে জবা ফুলের পাপড়ির রস থেকে যেটা বানাচ্ছ, যেটা প্রসম অবস্থায় যে রঙটা পাচ্ছ, সেটা বেগুনি হতে পারে, কালচে বেগুনি হতে পারে, বা ধরো পিঙ্ক টাইপেরও হতে পারে। ঠিক আছে, 3টের মধ্যে হওয়ার মানে এই 3টেই হতে পারে। ঠিক আছে, এবার অনেকে বেগুনিটাকে হালকা একটু পিঙ্ক দেখে বা পিঙ্কটাকে মানে এটার মধ্যে একটু কনফিউশন আছে, সেই জন্য তোমরা বিভিন্ন সহায়িকাতে বা বিভিন্ন জায়গাতে এটার বিভিন্ন উত্তর পাবে। কেউ পিঙ্ক বলছে, কেউ বেগুনি বলছে, কেউ কালচে বেগুনি বলছে, সব কটাই কিন্তু ঠিক, কোনোটাই ভুল নয়। এবার দেখো এই যে দ্রবণটা নিলে তার মধ্যে যদি সামান্য অ্যাসিড যোগ করো, অ্যাসিড তোমরা কোথায় পাবে? অবশ্যই যেগুলো কিচেনে অ্যাভেলেবেল, মানে যেমন ধরো লেবুর রস দিলে, 2 ফোঁটা লেবুর রস দিলে, বা ধরো খানিকটা ভিনিগার দিলে, এগুলো যখন যোগ করছো তখন সেই দ্রবণের রঙটা কি হয়ে যাচ্ছে? পিঙ্ক বা লাল হয়ে যাচ্ছে। এইটাও নির্ভর করছে যে কতটা পরিমাণ অ্যাসিড তুমি দিচ্ছ। এবার দেখো যদি 4 ফোঁটার বেশি লেবুর রস পড়ে যায়, বা ধরো ছোটো চামচের 1 চামচ তুমি ভিনিগার দিচ্ছ, সেক্ষেত্রে রঙটা পিঙ্ক অবধি থাকবে। কিন্তু ধরো অনেকটা বেশি ঢেলে ফেলেছো, 1 টেবিল স্পুন অ্যাসিড দিচ্ছ মানে ভিনিগার দিচ্ছ, বা ধরো অনেকটা বেশি লেবুর রস দিয়েছো, সেক্ষেত্রে সেই রঙটা লালের দিকে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো আর এই যে দ্রবণটা সেটারই আবার কিছুটা অংশ নিয়ে, মানে যেটা বেগুনি বা কালচে বেগুনি রঙের ছিল সেটার মধ্যে যদি সাবান গোলা জল দাও, যে জামা কাপড় কাচার যে সাবান, সেই সাবান গোলা জল দাও, বা বেকিং সোডা গোলা জলও দাও, যেটাই দাও না কেন, মানে যেগুলো হলো ক্ষার, ঠিক আছে, সেখান থেকে সবুজ রং বা সবজে নীল বা নীল এই রঙগুলো আসতে পারে। ঠিক আছে, কেন আমি বলছি সবুজ বা সবজে নীল বা নীল, কারণ পুরো জিনিসটাই এক্সপেরিমেন্টটা তো এক্স্যাক্ট পরিমাণের কথা বলা হচ্ছে না। বারবার আমি বলছি, তুমি ধরো 1 চামচ মানে 1 টিস্পুন বেকিং সোডা ধরো 1 চামচ জলে গুলেছো, এবার তার মধ্যে তুমি এটা দিচ্ছ, তখন একটু নীলচে হয়ে যাবে, এরকমভাবে ভ্যারি করে। ঠিক আছে, এবার তাহলে কি যে এগুলোর মধ্যে কিন্তু কেউ ধরো বেগুনি লিখলো পরীক্ষায়, কেউ ধরো কালচে বেগুনি লিখলো, তাহলে কোনোটাই কিন্তু ভুল নয়। আবার এখানে এই দ্রবণটাই অ্যাসিডে গিয়ে পিঙ্ক বা গাঢ় পিঙ্ক বা লাল লিখলো, কোনোটাই ভুল নয়। আর ক্ষারীয় দ্রবণে গিয়ে এটাই ধরো সবুজ বা সবজে নীল বা নীল, এগুলো যেটাই লেখো না কেন কোনোটাই ভুল নয়। কারণ এক্ষেত্রে এই পরীক্ষাগুলো প্রথম কথা কি করছি, যেহেতু বাড়িতে করা হচ্ছে, তার সাথে সাথে এগুলো সব জৈব নির্দেশক এবং পরিমাণও নির্দিষ্ট বলা নেই, সেই জন্য কালারগুলো বদলাতে পারে। কিন্তু একটু আগে আমি যখন যেগুলো রাসায়নিক যে নির্দেশকের কথা বললাম, সেক্ষেত্রে কালার কিন্তু ওরমভাবে পরিবর্তিত হয় না, কিন্তু এক্ষেত্রে যেহেতু জৈব নির্দেশক, তাই মানে এর পরিমাণ ওঠানামার সাথে সাথে রঙও কিছুটা বদলাতে পারে। আবার ধরো হলুদ গোলা জল নিলে, মানে ধরো কতটা বলবো, 10 ml জলের মধ্যে তুমি হলুদ গুললে, 1 চামচ হলুদ গুললে, সেইটা প্রসম অবস্থায় রং হলুদ, তাতে যখন অ্যাসিড যোগ করবে সেটাও হলুদই থাকে। তারপর ওর ভেতরে ধরো সাবান গোলা জল দিলে বা ধরো বেকিং সোডা গোলা জল দিলে সেটা লাল রং হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখবে বাচ্চা ধরো চুন জল দিলে, এই পরীক্ষাটা অনেক সময় করা হয়, দেখবে যখন বাড়িতে ওই হয় না, সেই পায়ে কখনো ব্যথা লাগলে চুন হলুদের মিশ্রণ লাগায়, সেক্ষেত্রে দেখবে যে চুনের মধ্যে যেই হলুদ মেশানো হয়, হলুদ গুঁড়ো যদি হয় আরও বেশি ভালো বোঝা যায়, এমনি বাটা হলুদেও হবে,
সেক্ষেত্রে রঙটা কিন্তু সাথে সাথে লাল হয়ে যায়। তার মানে কি এই হলুদ গোলাপ জল ক্ষারীয় দ্রবণে গেলে লাল হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা নির্দেশক বা কিছু নির্দেশ করছে। কি নির্দেশ করছে? যে এই দ্রবণটা হলো ক্ষারীয়। তারপর আসি হলো বিটের রস। বিটের রস স্বাভাবিকভাবে লাল। দেখো এক্ষেত্রে বিটের রস বলতে বিটকে ফুটিয়ে নিয়ে যে রসটা বার হয় সেটা। এটা অ্যাসিডে মোটামুটি লালচে রঙই থাকে বা উজ্জ্বল লালও বলতে পারো। আর ক্ষারীয় দ্রবণে গিয়ে এটা কিন্তু হলুদ বা সবজে হলুদ রঙের হয়ে যায়, মানে একটা প্রপার হলুদ রঙ আসে না, একটা হালকা মানে একটু ম্যাট হলুদ বা ধরো তার সাথে একটু সবুজ ভাব আছে, এরকম সবজে হলুদ টাইপের রঙ এসে যায়। তারপর হলো জামের রস। জামেরও প্রথম অবস্থায় রঙ হলো পিঙ্ক। এটা অ্যাসিডেও পিঙ্ক বা লাল মানে দেখায়, আর ক্ষারে এটা গিয়ে সবুজ হয়ে যায়। এবার যেগুলোরই রঙ এই যে ধরো লালচে বা গোলাপি ধরনের প্রথম অবস্থায়, জবা, বিট, জাম, এগুলো সবকটারই নির্দেশক হিসাবে কাজ করতে সাহায্য করে অ্যান্থ্রোসায়ানিন বলে একটা পিগমেন্ট। অ্যান্থ্রোসায়ানিন বলে একটা পিগমেন্ট থাকে, সেইটাই এই অ্যাসিডে যা হচ্ছে এবং ক্ষারে যা হচ্ছে এই রং পরিবর্তন হতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ যে এইগুলো হলো জৈব নির্দেশক। এগুলো দিয়ে তোমাদের বইতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো তোমরা করতে পারো। সেগুলো পড়ে নিলে কি হবে, এই বর্ণ কিভাবে পরিবর্তিত হচ্ছে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই পরীক্ষা নিরীক্ষাগুলো যখনই করবে, অ্যাসিড মানে কি ব্যবহার করতে পারি? লেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর ক্ষার হিসাবে ব্যবহার করতে পারি চুন জল বা ধরো সাবান গোলা জল বা ধরো ডিটারজেন্ট গোলা জল, যে কোনো কিছু, বা ধরো বেকিং সোডা গোলা জল। ঠিক আছে, বেকিং সোডা। তাহলে এগুলো সব তোমার ক্ষারীয় দ্রবণ হিসাবে কাজ করছে। এবার আসি অ্যাসিড ক্ষার বিক্রিয়া। দেখো নামটা থেকেই বুঝতে পারছো, অ্যাসিড আর ক্ষার এই দুটো যখন বিক্রিয়া করে তখন লবণ আর জল তৈরি করে। তখন সেই যে লবণ আর জল তৈরি হওয়ার পরে তাতে আর না অ্যাসিডের ধর্ম থাকে না ক্ষার বা ক্ষারকের ধর্ম থাকে। এই যে বিক্রিয়াটা হয়ে গেল এবং এটার অ্যাসিডের ধর্মও রইল না, ক্ষারের ধর্মও রইল না, এইটাকে বলছে হলো প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। ঠিক আছে, যেমন ধরো NaOH এটা একটা ক্ষার, H2SO4 এটা একটা অ্যাসিড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড আর হলো সালফিউরিক অ্যাসিড দুটো বিক্রিয়া করে Na2SO4 তৈরি করে আর তার সাথে জল তৈরি করছে। এক্ষেত্রে এটা কি ছিল? এটা ছিল ক্ষার। এটা কি ছিল? এটা হলো অ্যাসিড। দুটো বিক্রিয়া করে তৈরি করলো লবণ আর জল। ঠিক আছে, তাহলে এতে অ্যাসিডের ধর্ম রইল না, ক্ষারের ধর্মও রইল না, সেজন্য এটাকে প্রশমন বিক্রিয়া বলছে। এবার কোনো বিক্রিয়া প্রশমন হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে আমরা নির্দেশকগুলো পড়লাম বা জৈব নির্দেশকের সাহায্যে কিছুটা বুঝতে পারি, কিন্তু কনফার্ম করার জন্য নির্দেশক হলেই ভালো হয়। যেমন ধরো তুমি ডিটারজেন্টের জল নিলে, মানে সাবান বা ডিটারজেন্টের জলীয় দ্রবণ নিলে, এবার সেটার মধ্যে নীল লিটমাসের নীল লিটমাস একবার চোবাচ্ছ, লাল লিটমাস একবার চোবাচ্ছ, আর ওটার ভিতরে ফেনফথ্যালিন দিচ্ছ। ফেনফথ্যালিন একটা বর্ণহীন একটা দ্রবণ। সাবান বা ডিটারজেন্টের জলীয় দ্রবণটা কি আগে জানতে হবে, এটা মানে এটার যে ধর্ম কি, এটা হলো ক্ষারীয়। তাহলে ক্ষারের মধ্যে নীল লিটমাস দিলে কি কোনো পরিবর্তন হবে না? নীল লিটমাস দিলে কোনো পরিবর্তন হবে না। লাল লিটমাস দিলে এটা কি হবে? লাল লিটমাস নীল হবে। কেন এই বিক্রিয়াটা হচ্ছে? লাল লিটমাস কোন জিনিসটাকে ইন্ডিকেট করে? অ্যাসিড। আর এইটা কি? ক্ষার। তাই জন্য বিক্রিয়াটা হচ্ছে এবং এটার বর্ণ হচ্ছে নীল। এই যে ফেনফথ্যালিনের সাথে যখন ডিটারজেন্ট পড়ছে, ডিটারজেন্টের জলীয় দ্রবণ বা সাবানের জলীয় দ্রবণ, তখন সেটা লালচে বেগুনি রং দিচ্ছে। তার মানে এই ফেনফথ্যালিন কিসের সাথে বিক্রিয়া করছে? এই যে ক্ষারের সাথে বিক্রিয়া করছে এবং তার ফলে একটা রং দিচ্ছে। তাহলে এক্ষেত্রে ফেনফথ্যালিনও একরকম অ্যাসিড। তারপর আসি জলে নীল লিটমাস দিলে কি বদল হবে? না, হবে না। লাল লিটমাস দিলেও হবে না। ফেনফথ্যালিন দিলেও হবে না। কেন কোনোটাতেই হলো না? কারণ জলের পিএইচ একদম মাঝখানে, না অ্যাসিড না ক্ষার, সেক্ষেত্রে। এবার দেখো, যদি ট্যাপ ওয়াটার নিয়ে টেস্ট করো বা পুকুরের জল নিয়ে টেস্ট করো বা এরকম বিভিন্ন জল নাও, সেক্ষেত্রে কিন্তু পিএইচ ওঠানামা করতে পারি। ধরো কোনো জলে, মানে পুকুরের জলে ধরো চুন দেওয়া হয়েছে, সেই জল নিলে সেক্ষেত্রে কিন্তু ফেনফথ্যালিনের রং হালকা বেগুনি আসতে পারে।
কিন্তু যেটা প্রশম্য জল, যে জল আমরা পান করতে পারি, সেই রকম জল যদি নেওয়া হয় তাহলে কোনো কিছুতেই ও বর্ণ পরিবর্তন করবে না, কারণ সেটা অ্যাসিডও না, ক্ষারও না। ঠিক আছে, তারপর হলো লেবুর রস। লেবুর রস কি? অ্যাসিড। সেটা নীল লিটমাসকে পরিবর্তন করে? হ্যাঁ করে। লেবুর রসটা কি? এটা নিজে কি? অ্যাসিড। আর নীল লিটমাসটা কি? ক্ষার। সেজন্য অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এখানে লাল হলো। কিন্তু লেবুর রসও অ্যাসিড, লাল লিটমাসটাও অ্যাসিডকেই দেখায়, তাহলে অ্যাসিড আর অ্যাসিড বিক্রিয়া করে না, তাই এর বর্ণ একই থাকে। আবার ফেনফথ্যালিনের সাথেও কিন্তু এ বিক্রিয়া করে না, কারণ এও অ্যাসিডিক ইন নেচার, এও অ্যাসিডের ইন নেচার, তাহলে সেই জন্য এ বর্ণহীনই থাকে। তাহলে কোনটাতে গিয়ে কি কি হচ্ছে এই জিনিসটা ভালো করে পড়তে হবে। এবার এই যে জৈব নির্দেশক যেগুলো আমরা পড়লাম সেগুলো নিয়েও পরীক্ষা করতে পারো। মানে ধরো এগুলোর সাথে তুমি জৈব নির্দেশক, যে ধরো ওই যে জবা ফুলের যে পাপড়ির রস বার করেছো সেটা দিয়েও পরীক্ষা করতে পারো। এইটার সাথে ডিটারজেন্টের সাথে যদি জবা ফুলের পাপড়ির রস মেশাও কি হবে? আমি আগেও বলেছি, এটা কি ডিটারজেন্ট বা সাবান, এটা হলো কি ক্ষারীয়। এটার সাথে যখন ওই তুমি ওটা দেবে, মানে জবা ফুলের পাপড়ি, তাহলে এটা কি রং হয়ে যাবে? সবুজ বা সবজে নীল এরম টাইপের হয়ে যাবে। জলের সাথে এটা কোনো বিক্রিয়া করবে না। আর লেবুর রস কি? অ্যাসিড, তার ফলে উজ্জ্বল লাল বর্ণ বা পিঙ্ক রং হয়ে যাবে ওই দ্রবণটার। ঠিক আছে, তাহলে যে কোনো নির্দেশকের ক্ষেত্রে নির্দেশক নিয়ে যদি পরীক্ষাগুলো করা হয় তাহলে আমরা রেজাল্ট পাবো। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে আবার এর পরের অংশগুলো কভার করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা জয়েন বাটন ক্লিক করো, এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো, তার সাথে সুপার থ্যাঙ্কস ব্যবহার করেও এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ।